আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমির খসরু। আইজিপি ব্যবহারে খুদে বার্তায় বিদায়ের সুর। মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরনো পথেই হাঁটল বিরোধী দল। ভোটের মাঠে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সফলতা। সর্বশেষ জানাবো, পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন বাবা, বিএনপির দুই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমির খসরুর কাঁধে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমির খসরু। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে স্কেলের সুপারিশ আমাদের আগে দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। বর্তমান আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি আমরা যাচাই করব। বুধবার 18 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স জিডিপি অনুপাত বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। তাই পে স্কেল কতটা বাস্তবায়নযোগ্য হবে তা বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দেশের অর্থনীতি সম্পর্কে বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব। আমাদের লক্ষ্য হলো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সবার জন্য সুযোগ তৈরি করা। আমির খসরু বলেন, 5 আগস্টের পর জনগণের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি করাই এখন প্রধান লক্ষ্য। তিনি পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এর জন্য দরকার ডিরেগুলেশন, লিবারাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃত করা। খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অর্থনীতিতে সম্পৃক্ত করতে হবে। আইজিপি বাহারের খুদে বার্তায় বিদায়ের সুর। পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন আলোচনা কয়েকদিন ধরেই প্রশাসনিক অঙ্গনে ঘটছে। বিডিআর হত্যাযজ্ঞ সহ বিভিন্ন বিতর্কে তার নাম আলোচনায় এসেছে। বিশেষ করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনে ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয় উঠে আসে বলে জানা গেছে। এদিকে বাহারুল আলম তার সরকারি মোবাইল নম্বর থেকে পুলিশ কর্মকর্তাদের ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠিয়েছে, যার বাংলা অর্থ দাঁড়ায়, প্রিয় সহকর্মীবৃন্দ, আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই। এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়, এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ, এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়, এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু, এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত। গত 15 মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের, আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। বাহরুল আলম, আইজিপি। বার্তাটি পাওয়ার পর পুলিশ প্রশাসনের ভেতরে আইজিপির বিদায় ঘনিয়ে এসেছে, এমন আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরনো পথেই হাঁটল বিরোধী দল? বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও দলটির নেতৃত্বাধীন জোটের নির্বাচিত সংসদ সদস্যদের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে ওই শপথের কয়েক ঘন্টা আগেই ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিন্তু সংসদেরই দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বর্জন করেছেন ডক্টর শফিকুর রহমান ও তার জোটের এমপিরা। এটিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে সরকার ও বিরোধী দলের পরস্পরকে বর্জন বা বয়কটের যে রাজনীতি, তারই ধারাবাহিকতার ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, এই ঘটনায় ত্রয়োদশ সংসদের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের যাত্রা স্বস্তিকর হয়নি। তবে বিরোধী দলের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সামনে আসবে এবং তখন দেখার বিষয় হবে সেটি তারা কতটা কাজে লাগাতে পারে। যদিও জাতীয় সংসদের উপনেতা মনোনীত হওয়ার জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি বলেই প্রতিবাদ হিসেবে তারা শপথ অনুষ্ঠানে যাননি।
তিনি বলেন, এটি তাৎক্ষণিক প্রতিবাদ, একে পুরনো সংস্কৃতি হিসেবে দেখা ঠিক হবে না। আমরা দায়িত্বশীল বিরোধী দলই হব। এর আগে মঙ্গলবার রাতেই এক বিবৃতিতে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং এটি একটি দীর্ঘ যাত্রা। আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সেই যাত্রা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। ভোটের মাঠে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সফলতা। একটি নির্বাচন কেবল ব্যালট বাক্সে ভোট দেওয়া বা ফল ঘোষণা করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি জাতির রাজনৈতিক পরিপক্কতা, সামাজিক সহনশীলতা এবং প্রশাসনিক সক্ষমতারও পরীক্ষা। সাম্প্রতিক জাতীয় নির্বাচন সে পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নানা আশঙ্কা, রাজনৈতিক উত্তাপ এবং গুজব প্রচারের ভেতর দিয়ে দেশ যখন ভোটের দিনে উপনীত হয়, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটাই: নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ। সেই প্রত্যাশা পূরণে সেনাবাহিনীর ভূমিকা ছিল লক্ষণীয়। নির্বাচনের আগে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে টান টান উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সম্ভাব্য সহিংসতার আশঙ্কা এবং অতীতে কিছু অভিজ্ঞতার সাধারণ ভোটারকে শঙ্কিত করে তুলেছিল। এই প্রেক্ষাপটে সেনাবাহিনী মোতায়েন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল আস্থার একটি বার্তা। ভোটের মাঠে তাদের দৃশ্যমান উপস্থিতি মানুষকে আশ্বস্ত করেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কোনো অপশক্তি পরিস্থিতি অস্থিতিশীল করতে পারবে না। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের বিষয়টি। দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাদের দক্ষতাকে আরও পরিশীলিত করেছে। দেশের ভেতরের দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ কিংবা জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার মতো কাজেও তাদের সাফল্য আছে। ফলে নির্বাচনকালীন দায়িত্ব পালন তাদের জন্য নতুন কিছু ছিল না, বরং একটি সুসংগঠিত ও শৃঙ্খলবদ্ধ প্রয়াসের ধারাবাহিকতা ছিল। ভোটের দিন ভোর থেকে দেশের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সেনা সদস্যরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। কোথাও অযথা হস্তক্ষেপ নয়, আবার প্রয়োজনীয় মুহূর্তে দ্রুত উপস্থিতি। এই ভারসাম্যই ছিল তাদের কার্যক্রমের মূল বৈশিষ্ট্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে তারা একটি নিরাপত্তা বলয় করে তুলেছেন, যা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসতে সহায়তা করেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল কিংবা পূর্বে সংঘাতপ্রবণ বিভিন্ন চিহ্নিত এলাকাগুলোতে তাদের উপস্থিতি পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রেখেছে। পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন বাবা। বিএনপির দুই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমির খসরুর কাঁধে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 11 পতেঙ্গা আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের খবর এলাকায় পৌঁছানোর পর চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীর মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম, বন্দর, কাস্টমস দিয়ে দেশের সিংহভাগ আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। মোট রাজস্বের উল্লেখযোগ্য অংশের যোগানো দেয় চট্টগ্রাম। এখানকার রাজনীতির আলো বাতাসে বেড়ে ওঠা আমির খসরু কেবল চট্টগ্রামের নন, পুরো দেশের অর্থনীতি সামলাবেন। তার পক্ষে তা সম্ভব হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। 1949 সালের চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলিতে জন্মগ্রহণ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বাবার নাম মাহমুদুন নবী চৌধুরী ও মায়ের নাম মেহেরুন্নেসা বেগম চৌধুরী। মাহমুদুন নবী 1954 সালের পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে ডবলমুরিং সীতাকুণ্ড আসন থেকে জয়লাভ করেন এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করলে তিনি প্রথমে গণযোগাযোগ মন্ত্রী এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব লাভ করেন।